নমস্কার বন্ধুরা, আমি রাজ। রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা তোমাদের জন্য কি ওরিয়েন্টেড প্রোভাইড করতে চলেছি। এস, তোমার লক্ষ্য আপকামিং একটা কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতেই হবে, তাহলে তুমি আজকের ভিডিওটা একদম মনোযোগী সহকারে দেখো, কারণ এই ভিডিওটা থেকে তুমি অনেক কিছু ইনফরমেশান পেতে চলেছো, যেটা তোমার আপকামিং এক্সামের জন্য অনেক অনেক হেল্পফুল হতে চলেছে। তো শুরু করছি আজকের ভিডিওটা। বাট ভিডিও শুরু করার আগে একটা ইনফরমেশান দেওয়ার আছে যে আমার টেলিগ্রাম গ্রুপ, যেটা রেলওয়ে চ্যালেঞ্জের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ, যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সরাসরি জয়েন করে নিও। কারণ লুসেন্ট 1000, যেটা টপ 1000 সিলেক্টিভ লুসেন্ট জিকে, সেই পিডিএফের পেজগুলো আমি টেলিগ্রামে প্রোভাইড করি। তো যেখানে 1000টা কোশ্চেন্স রয়েছে এবং তার সাথে ডেসক্রিপটিভ আমি যেগুলো অ্যানালাইসিস লাইভ সেশনে করেছি, তো অবশ্যই তোমরা কিন্তু সেগুলো ক্লাসগুলো করে নিও। যারা লাইভ সেশনে ক্লাসগুলো করোনি, তুমি প্রপার নোট করতে পারো, তোমার অনেক হেল্প হবে। আর আমি দুপুর 3টেই যেগুলো লাইভ সেশন করব, সেখানে আমি সেগুলোকেও অ্যানালাইসিস করব এবং ক্র্যাক কলকাতা পুলিশের যেটা লীলা রয় 2024-এর নিউ এডিশন, তার ম্যাথ রিজনিং সলিউশন আমি তো তোমাদের প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। সেখানে তো দেখেছো সেট 11 পর্যন্ত ম্যাথ এবং রিজনিংটা কমপ্লিট রয়েছে। তো খুব দ্রুত এটা আগে কমপ্লিট করব। আর এটার যেটা জিকে জিএস, সেটা আমি লাইভ সেশনে দুপুর 3টের সময় তোমাদের সাথে প্রপারলি অ্যানালাইসিস করব। ওকে, তো অবশ্যই তোমরা কিন্তু প্লেলিস্টটা ভিজিট করে ক্লাসগুলো করো। আর টেলিগ্রামে জয়েন করে নিও লুসেন্ট জিকে, যেটা ডে বাই ডে পেজগুলো আপলোড করব, সেগুলো কিন্তু তুমি সেখান থেকে সরাসরি খাতায় নোট করে নিও। রাইট, তো মুভ করছি আজকের সেশনে। তোমার লক্ষ্য যদি আপকামিং কোনো একটা কম্পিটিটিভ এক্সাম টার্গেট করা থাকে যে আমাকে এবার পেতেই হবে, তাহলে ভিডিওটা তোমার জন্য। অনেক পরীক্ষার্থী হয়েছে যারা আগে পরীক্ষা দিয়েছে, কিন্তু তাদের জীবনের মধ্যে অনেক ব্যর্থতা রয়েছে। কীরকম, ধরো একটা কোনো এক্সাম দিতে যাচ্ছে, সেখানে হয়তো 3টে স্টেপ আছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। সে স্টেপ 1টা ক্লিয়ার করলো, স্টেপ 2 ক্লিয়ার করলো, কিন্তু স্টেপ 3টা সে ক্লিয়ার করতে পারলো না। কিন্তু এই যে স্টেপ 3টা সে ক্লিয়ার করতে পারছে না, যখন সে পুনরায় আবার মানে প্রিপারেশানটা নিচ্ছে, তখন তার মধ্যে একটা কঠিন জেদ কিন্তু তৈরি হচ্ছে। কেন? কারণ তার লক্ষ্য আছে যে তাকে একটা ক্র্যাক করতে হবে এবং সেটা দ্রুত করতে হবে। তো যে জায়গাটা থেকে সে সিটকে এসেছে, সেটার জন্য সে মারাত্মকভাবে প্রিপারেশান শুরু করলো। সেম আবার যখন সে পরীক্ষা দিতে যাচ্ছে, তখন এই যে স্টেপ 1, স্টেপ 2 আর স্টেপ 3তে যে ছিটকে গিয়েছিল এক্সাম থেকে, এখানটা সে এবার ক্লিয়ার করলো। কিন্তু সে যখন এই জায়গাটা ক্লিয়ার করে আলটিমেট পুরো প্রসেসিংটা কমপ্লিট করে দিয়েছে, এবার যখন ফাইনাল মেরিট পাবলিশ হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে খুব অল্প নাম্বারের জন্য তার নামটা সেখানে দেখা যাচ্ছে না। হয়তো সেটা হতে পারে 0.75, 0.25, কারোর 1 নাম্বার বা কারোর 2 নাম্বার। কারণ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফাইনাল মেরিট থেকে সিলেকশন থেকে হেরে যায়, যাদের নাম সেখানে আসছে না, তাদের যে নাম্বারের ডিফারেন্স তুমি খুব বেশি পাবে এমনটা না, দেখবে এরকম রেঞ্জেই থাকে। ঠিক আছে, তাহলে এটা কেন হয়? তার কারণ হচ্ছে সে যখন পরীক্ষাটা দিচ্ছে, তখন তার যে নাম্বারগুলো অ্যাড হবে, অর্থাৎ একটা কোয়ালিফাইং নেচার থাকে আর একটা মেন যেটা নাম্বারটা, যেটার ওপর ডাইরেক্ট তোমাকে কাট আপ অ্যান্ড লাস্টে এর ওপরেই ফাইনাল মেরিট দেওয়া হচ্ছে। এবার ওখানে খাস তুমি যদি একটা ম্যাথ ঠিক করে দিতে, বা একটা রিজনিং ঠিক করতে, বা একটা জিকে ঠিক করতে, বা একটা ইংলিশে যদি ঠিক করে দিতে, তাহলে তোমার নামটা কিন্তু ফাইনাল মিনিটে চলে আসতো। বোঝা গেছে? তাহলে এই জায়গাটা থেকে নিজেকে কি করে চেক আউট করতে পারবে, বা তোমার একটা প্রপার স্ট্র্যাটেজি প্ল্যান কীরকম হওয়া উচিত, যাতে করে আগামী যে পরীক্ষাটা তুমি দিতে চলেছো, সেখানে একুরেসি দিয়ে তুমি যে একটা কনফার্ম নিজের একটা সিট নিতে পারো, তার জন্য তোমাকে কি করা উচিত। তোমার লক্ষ্য যদি হয়ে থাকে কোনো স্টেট ওরিয়েন্টেড এক্সাম, বিশেষ করে অনেক পরীক্ষার্থী যারা এখন ডাব্লিউবিপি আর কেপি এই এক্সামগুলোর প্রিপারেশন নিচ্ছে, হ্যাঁ অনেকে হয়তো একটু ডিপ্রেশনে রয়েছে, বা অনেকে হয়তো পাজেল হয়ে যাচ্ছে যে এক্সাম ডেট দিচ্ছে না। কিন্তু আমি তোমাদের বলেছি, যারা আমাকে ভালোবাসো, বিশ্বাস করো, তোমাদেরকে বলে রাখছি যে কলকাতা পুলিশের যেটা পরীক্ষা, সেটা কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে পুজোর আগে বা পরে হয়ে যাওয়ার। ডাব্লিউবিপিটা একটু লেট হবে, কিন্তু কেপি কনস্টেবল এর সিলেকশন প্রসেস একটা লং রয়েছে, যেখানে প্রিলি, গ্রাউন্ড, মেন, ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশান, সো এটা কিন্তু হবে। আর ভোটের আগে যতদূর জানা যাচ্ছে, তাতে করে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হতে পারে। তো দেখা যাক পিআরবি থেকে কীরকমভাবে কী পরীক্ষাগুলো করায়। তো অবশ্যই যারা পরীক্ষার্থী রয়েছে,
তারা কিন্তু মন দিয়ে পড়াশোনা করো। আর তোমার এই যে প্রিপারেশনটা, এটা শুধু ডাব্লিউবিকেপির জন্য নিশ্চয়ই এমনটা না। ধরো তুমি ডাব্লিউবিপির এক্সপিরিয়েন্স বা কলকাতা পুলিশের এক্সপিরিয়েন্স, তোমার টার্গেট আছে যে ডাব্লিউবিকেপি একটা তোমাকে নিতেই হবে সিট, কিন্তু তুমি এই পরীক্ষাটা দিচ্ছ বলে এমন না যে তা বলে তুমি এনটিপিসি দেবে না, তুমি গ্রুপ ডি দেবে না, তুমি রেলওয়ে অন্যান্য এক্সামগুলোকে টার্গেট করবে না। তোমার যদি কোয়ালিফিকেশান রয়েছে, যাদের ধরো গ্র্যাজুয়েশন রয়েছে, তারা গ্র্যাজুয়েশন পরীক্ষাগুলোকে টার্গেট করো। যারা এইচএস পাস করেছো তারা এইচএস লেভেলের এক্সামগুলোকে টার্গেট করো। এই যে সিলেকশন পোস্ট এসএসসি যেটা আসছে, যেটা ফর্ম ফিল আপ চলছে, আমি একটা ডিটেলস ভিডিও দিয়ে দেবো যেটা কীরকমভাবে কী সিলেকশনটা হয়, বা এর এক্সামের যেটা কোশ্চেন লেভেল কীরকম হয়, এর ওরিয়েন্টেড কীরকম সেভ স্কোর তোমার হতে পারে। তো সমস্ত কিছু প্রোভাইড করবো তোমাদের এই রেলওয়ে চ্যালেঞ্জারে। আর এই পরীক্ষাগুলোকে টার্গেট কেন করতে বলছি, কারণ তুমি বাড়িতে তো টেস্ট দিচ্ছ, তাই না? অনলাইন দাও বা প্র্যাকটিস বুক থেকে দাও, এবার তুমি টেস্ট দিচ্ছ কেন? কারণ তোমার প্রস্তুতি তুমি যাচাই করছো। দেখো, 3 ধরনের স্টুডেন্ট হয়, একটা হয় লার্নার, একটা হয় এভারেজ, আর একটা হয় অ্যাডভান্স। যে লার্নার, সে বেসিক পড়ছে, ডেসক্রিপটিভ তাকে পড়তে হবে। এখন তাকে কোনো রকম এমসিকিউতে আসা যাবে না, কোনো পিওয়াইকিউ দেখা যাবে না, কোনো রকমভাবে কোনো টেস্টে আসা যাবে না। তাকে 2 মাস 3 মাস একটা টার্গেট নিতে হবে, যে 2 থেকে 3 মাসের মধ্যে তাকে দ্রুত সিলেবাসটা শেষ করতে হবে। ডাব্লিউপিকেপির সিলেবাস যে খুব মানে তোমার লেন্দি এমনটা না। একটু বুদ্ধি করে যদি বুঝে পড়তে পারো, তাহলে কিন্তু তুমি বুঝতে পেরে যাবে যে কোন জায়গাগুলো পিআরবি টার্গেট করে। এটার জন্যই পিওয়াইকিউ দেখা। কিন্তু তুমি যদি লার্নার স্টুডেন্ট হও, তুমি পিওয়াইকিউ দেখে এখন বুঝতেই পারবে না, কারণ কোনটা কনস্টিটিউশনের কোশ্চেন, কোনটা ইকোনমিক্সের কোশ্চেন, এটা জানতেই তোমার টাইম লাগবে। তার জন্য তোমাকে আগে বেসিক ক্লিয়ার করতে হবে। ওকে, কিছু কোশ্চেন এমন হবে যেটা রিজনিংয়ের কোশ্চেন, তোমার হতে পারে ওটা ম্যাথের কোশ্চেন, কারণ ম্যাথামেটিক্যাল অপারেশনের যেটা ইনক্লুডিং থাকে যে সমস্ত কোশ্চেন্সগুলো, তার জন্য তোমাকে আগে প্রপার সিলেবাস কমপ্লিট করতে হবে। তুমি ছায়া বইগুলো ফলো করতে পারো, সুবিদ্যা স্যারের ম্যাথ আর সুবিদ্যা স্যারেরই ছায়া রিজনিং, এখান থেকেই ডিটো পরীক্ষাতে কোশ্চেন্স পেয়ে যাবে। ইয়েস, এই বইটা যদি কমপ্লিট করে 2বার রিভিশন করতে পারো, আর তোমার যেগুলো ডাউট সেগুলোকে যদি তুমি ধরে ধরে প্র্যাকটিস করে নাও, উদাহরণ এবং অনুশীলনী দুটোকেই কমপ্লিট করো, দেখবে তোমার কিন্তু পরীক্ষাতে অনেক ভালো স্কোর হচ্ছে। ঠিক আছে, কারণ এখান থেকেই কোশ্চেন্সগুলো ম্যাক্সিমাম কমন পেয়ে যাবে, অনেক সময় ডাটা পর্যন্ত কমন হয়ে যায়। ঠিক আছে, জিকে জিএসের জন্য তুমি কোন বইটা পড়তে পারো? এখন তুমি যদি একটা এত মোটা জিকে বই নিয়ে বসো, যার মধ্যে অনেক ডেসক্রিপটিভ ইনক্লুড রয়েছে, তাহলে কিন্তু তুমি বুঝে উঠতে পারবে না যে তোমাকে কীভাবে এটা এগোতে হবে। কারণ তুমি যদি 1 বছর হাতে টাইম পাও, সেক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু আমরা তো কেউ জানতাম না যে পরীক্ষাটা 1 বছর পর হবে বা আরও লেট হবে, তাহলে সবাই অন্যভাবে আর একটু আরও অ্যাডভান্স হয়ে যেতে পারতো। আমরা সবাই কীভাবে যে একটা ফর্ম ফিল আপ করা হচ্ছে মানে কি, হয়তো স্টেটের এক্সাম, সেন্ট্রাল হলে ধরো 2 থেকে 3 মাসের মধ্যে এক্সাম ডেট দিয়ে দেয়। তো স্টেটের এক্সামের ক্ষেত্রে কী হয়, মিনিমাম ধরো সেটা 4 থেকে 5 মাসের মধ্যে এক্সাম ডেটটা কিন্তু দিয়ে দেয়। কিন্তু এক্ষেত্রে যে এরকম সিচুয়েশান আসবে সেটা আমরা কেউই জানতাম না, তাই তো? তো এখন যতদূর একটা টার্গেট রাখবে, যেটা আমার মনে হয় যে একটা 90 দিনের স্টাডি প্ল্যান করতে পারো। 90 দিন, দ্যাট মিনস 3 মাসের 3 মাসের স্টাডি প্ল্যানটা কীরকম হতে পারে? তুমি যদি লার্নার স্টুডেন্ট হয়ে থাকো, একদম তুমি জাস্ট স্টার্ট করেছো, ফর্ম ফিল আপ করা আছে না, হাতে টাইম পেয়েছি পড়বো, তাহলে তোমার সবার প্রথম যেটা করা উচিত, একটা ডেসক্রিপটিভ কমপ্লিট করতে হবে। এবার ডেসক্রিপটিভ কমপ্লিট করাটা একটা ব্যাপার আছে। ধরো তুমি যে বইটা থেকে পড়ছো, সেই বইটায় অনেক ডেসক্রিপটিভ রয়েছে, তুমি তো পাজল হয়ে যাচ্ছ যে এত পড়তে হবে, রিভিশন দিতে হবে, তাহলে আমি কখন পিওয়াইকিউ করবো, কখন টেস্ট দেবো, কখন আমি বিভিন্ন এমসিকিউগুলো নিয়ে প্র্যাকটিস করব, তাই তো? তো তোমার জন্য আমি একটা ভালো বই বলতে পারি, যে বইটা আমার পার্সোনালি যেটা মনে হয়ে থাকে, তোমরা বাড়িতে যে বইটা আছে তুমি সেটা পড়ছো, তোমার পড়ার টেবিলে যে বইটা রয়েছে তুমি সেটাই পড়ো, সেখান থেকেই তুমি প্রশ্ন কমন পাবে। জিকে জিএস কেউ বলতে পারবে না যে কীরকমভাবে কী কমন দেওয়া যেতে পারে, বাট হ্যাঁ, ম্যাথ রিজনিং এমন একটা সাবজেক্ট যেখানে নাম্বার ডাটাটা চেঞ্জ হয়, বাট এখানে কিন্তু প্যাটার্নটা তুমি সেম দেখতে পাবে। ঠিক আছে, হয়তো এক্স একটা কাজ 10 দিনে করছে, ওয়াই একটা কাজ 12 দিনে করছে, পরীক্ষায় গিয়ে দেখলে সেটা হয়তো আলফা, বিটা বা পি, কিউ এইসব দিয়ে দিয়েছে, 10, 12টা 15, 20 হয়ে যেতে পারে, এইরকম চেঞ্জেসগুলোই পাবে। কিন্তু জিকে জিএসের ক্ষেত্রে কমন কিন্তু বলা যায় না, তাই তোমাকে প্রপারলি পড়ে যেতে হবে। তাহলে কমন কি পাবে না? তাহলে পড়ছো কেন? ইয়েস, 70 to 80% কোশ্চেন পরীক্ষায় তুমি কমন পাবে, বাকি 30% কোশ্চেন তোমার যদি এক্সপিরিয়েন্স হয়ে যায় জিকেটা পড়তে পড়তে, এমসিকিউ পিওয়াইকিউ কালচার করতে করতে, বিভিন্ন টেস্ট দিতে দিতে, তখন তুমি অন দ্যাট মোমেন্ট পরীক্ষার হলে ওখান থেকেও কিন্তু একুরেসি দিয়ে আরও কিছু জিকে তুমি পরীক্ষাতে ইজি সলভ করতে পারবে। তার জন্য তোমাকে এখন প্রপার প্র্যাকটিস করতে হবে, বোঝা গেছে?
এবার জিকে জিএসের জন্য ডাব্লিউবিকেপির জন্য কোন বইটা বেস্ট হতে পারে? দেখো অনেক স্টুডেন্ট আছে যারা তরুণ গোয়েলের বইটা পড়ো, একদম ভালো বই। আমি কোনো এখানে রাইটারের নাম নিয়ে বলছি যে এটাই পড়তে হবে এমনটা না, আমি নিজে যেটা পড়েছি বা আমার যেটা মনে হয় যে ডাব্লিউবিকেপির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, প্রিলি, মেন, এসআই, আবকারি, যা কিছু পরীক্ষাগুলো এখনও পর্যন্ত হয়েছে, ওভারঅল যেটা বুঝতে পারলাম তাতে করে ওরা ক্র্যাকের যে বইটা, ইয়েস, ক্র্যাক পুলিশ সার্ভিস বাই লীলা রয়, এখানে যে বইটা রয়েছে এখানে দেখবে বিগত বছরে এসএসসির কিছু কোশ্চেন্স, জিডির এবং আরপিএফের কোশ্চেন্স পাবে, আর তার সাথে তুমি ইনক্লুডিং পাবে ডাব্লিউবিপি, কেপি, এই সমস্ত পরীক্ষাগুলো, এবং ডাব্লিউপির মধ্যে যেটা তোমার এসআই, কলকাতা পুলিশেরও এসআই কনস্টেবল, আবগারি যেটা এক্সাইজ, কনস্টেবল, এসআই, সমস্ত পরীক্ষার প্রিলি এবং মেন্স এগুলো কিন্তু ইনক্লুডিং রয়েছে, পিওয়াইকিউগুলো ফার্স্টেই পেয়ে যাচ্ছ। এবার বইটা এত সুন্দরভাবে সাজানো আছে যেখানে ফার্স্টে তুমি পাচ্ছ সমস্ত পিওয়াইকিউ এবং কমপ্লিটলি অ্যানালাইসিস করে দেওয়া আছে, ঠিক আছে। তোমাদেরকে আমি প্রথমে বলবো ওটাকে স্কিপ করে দাও, ঠিক আছে। দেন শুরু হচ্ছে জিকে জিএসের সেক্টরটা। জিকে জিএসের সেক্টরটা কীভাবে আছে? ফার্স্টে আছে হিস্ট্রি। এবার হিস্ট্রি তুমি দেখবে ওভারঅল 40 থেকে 42টা পেজের মতন হবে, অ্যাপ্রক্স এরকমই হবে, কিন্তু এক একটা পেজের মধ্যে প্রত্যেকটা লাইনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ সিলেক্টিভ ডাটাগুলোকে এখানে ইনক্লুড করা হয়েছে। তুমি এখানেও ইন দ্য সিভিলাইজেশন, তারপর তুমি 16 মহাজনপদ, এইভাবেই কিন্তু সাজানো আছে, ঠিক আছে। এবার তোমাকে কীভাবে এই বইটা পড়তে হবে? ধরো তুমি একজন সিরিয়াস অ্যাসপিরেন্স, তোমার একটা তো রুটিন আছে, তো অনেকে কি করে, অনেকের রুটিন দেখতে যায় যে ও কীরকম করেছে আমি এরকম করবো, এটা পসিবল না। অনেকে টাইম মেনশন করে দেয় যে আমি 7টা থেকে 8টা এটা পড়বো, 9টা থেকে 11টা এটা পড়বো, দুপুরবেলায় এটা পড়বো না। তোমার পার ডে একটা টার্গেট কী আছে, মানে তুমি ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ, জিকে জিএসের মধ্যে কোন সেক্টরগুলো পড়বে এটাকে তুমি প্ল্যান নেয় তার রুটিনের মধ্যে রাখতে পারো, বাট তুমি টাইম এখানে ইনক্লুড করো না। কারণ টাইম মেনশন তুমি একদিন করতে পারবে, দুদিন করতে পারবে, কিন্তু রেগুলার এটা কিন্তু করতে পারবে না, বোঝা গেছে? তাই অবশ্যই একটা তোমার টার্গেট রাখো যে আজকে আমি কি করব, আজকে আমি কোন সাবজেক্টগুলোকে পড়বো, কোন জায়গার কোন টপিকগুলোকে আমি আজকে বেশি করে কভার আপ করবো, এটাকে টার্গেট রাখো, বুঝতে পারলে, এবং সেগুলোকে প্রপার টিক দিতে যাও। এইভাবে একটা 3 মাস অর্থাৎ 90 দিনের স্টাডি প্ল্যান করতে পারো। আমি আসছি যারা এভারেজ সেকশনে রয়েছো বা যারা অ্যাডভান্স সেলে রয়েছো, তুমি যদি লার্নার হয়ে থাকো তাহলে তোমাকে এই যে বইটা বললাম, এই বইটা তোমার পরীক্ষার জন্য অনেক হেল্প হবে। কেন? কারণ তুমি এই বইটা খুব দ্রুত শেষ করতে পারছো তুমি যদি ঠিকঠাকভাবে পড়ো, ঠিক যেভাবে আমি বলবো, তাতে করে 1 মাসের মধ্যে এই বইটা কমপ্লিট ইজি হয়ে যাবে। আর তোমার রিভিশন দিতে টাইম লাগবে 1 মাস, তাহলে আগামী 2 মাসের মধ্যে তুমি কিন্তু বইটা কমপ্লিট করতে পারছো, বোঝা গেছে? তোমাকে 3 মাসের একটা স্টাডি প্ল্যান বলছি, তাহলে লাস্ট যে 1টা মাস তোমার কাছে থাকছে এখানে কি করবে? এই 1টা মাস তুমি প্রপারলি পার ডে 3টে থেকে 4টে করে মক টেস্ট দেবে, 3টে থেকে 4টে। ইয়েস, তুমি যদি অনলাইন টেস্ট দাও অনলাইনে দাও, তুমি যদি প্র্যাকটিস বুক থেকে দিচ্ছ প্র্যাকটিস বুক থেকে দাও, কিন্তু তোমাকে পার ডে 3টে থেকে 4টে দিতেই হবে। তার মধ্যে একটা অন্ততপক্ষে ওএমআর ধরে টেস্ট দিতেই হবে উইথ টাইমার, ঠিক আছে? অনলাইন টেস্ট দিলে তো তোমার ওখানে টাইমার এবং তুমি তো ফোনেই বা ডেস্কটপে দিতে পারছো, বাট তুমি যদি প্র্যাকটিস বুক থেকে দাও তাহলে তোমাকে ওএমআর প্র্যাকটিসটা কিন্তু রাখতেই হবে, এবং সেটা তোমাকে প্র্যাকটিস রাখাটা দরকার, নাহলে পরীক্ষার হলে ফেঁসে যাবে। এবার এই যে 4টে টেস্ট তুমি যখন লাস্ট 1 মাসে দেবে, এই জায়গাটায় আসছি, বাট তার আগে তোমাকে জিকে জিএসের সেক্টরটা একটু ভালো করে বলে দিই। হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, স্ট্যাটিক, এগুলো সব ইনক্লুড আছে। এর সাথে ইনক্লুড আছে ম্যাথ আর রিজনিং। এবার ম্যাথ আর রিজনিং এখানে কীরকম লেভেলগুলো আছে বলতে পারো, পরীক্ষাতে যে টাইপটা দেয় বারবার, ঠিক সেই টাইপটা। তুমি ধরো সুবিধা স্যারের বইটা করছো, সুবিধা স্যারের বই কী হয়, একটা চ্যাপ্টার ইনক্লুড করছো, ধরো তুমি আজকে রেশিও প্রপোর্শন করছো বা পার্সেন্টেজ করছো বা প্রফিট লস করছো বা সিম্পল ইন্টারেস্ট করছো। এখানে কি হয়, ওরা বইটার মধ্যে অঙ্কগুলোকে যেভাবে রাখে দেখবে একটা টাইপের অঙ্কই পরপর তুমি 5টা 6টা পর্যন্ত পাবে। কেন জানো? কারণ তোমার প্র্যাকটিসটা ঠিকঠাক রাখার জন্য। দেন টাইপটা চেঞ্জ হলো, ওই টাইপটাই দেখবে পরপর 4টে 5টে আছে। এইভাবে বইটা পুরো দারুণভাবে সাজানো আছে, তো ওটা তোমাকে প্র্যাকটিস করতেই হবে। ওটাও কিভাবে করবে আমি তোমাদের জন্য প্রপার একটা ভিডিও করব, যাতে করে ম্যাথ আর রিজনিং, যদি তোমাদের যে ছায়া বইগুলো বললাম, এটাকে কি করে মানে তুমি 1 মাসের বা 1.5 মাসের মধ্যে প্রপার একবার কমপ্লিট করে নিতে পারো। তো তার জন্য কতটা টাইম দিতে হবে, পার ডে কতগুলো করে টার্গেট রাখতে হবে, কীভাবে অ্যানালাইসিস সেকশনটা আসতে পারো, সমস্ত কিছু একটা নেক্সট ভিডিওতে প্রোভাইড করবো।
তো এবার ভালো করে বোঝো, তুমি ধরো জিকে জিএস বইটা নিয়ে বসলে, তোমার কি কাজ হবে? পেন্সিল দিয়ে মার্ক করবে এবং ডেট মেনশন করবে যে আজকে তুমি হিস্ট্রির যে পেজটা পড়ছো, ধরো একটা পেজ পড়ো, হিস্ট্রি একটা পেজ পড়ো, মুভ করে যাও, জিওগ্রাফি একটা পেজ পড়ো, কনস্টিটিউশনের একটা পেজ পড়ো, ইকোনমিক্সের একটা পেজ পড়ো। সেগুলো পেন্সিল মার্ক হবে এবং ডেট মেনশন হবে, কারণ তোমার টার্গেট করা রয়েছে যে তুমি আগামী 2 মাসের মধ্যে এটাকে কমপ্লিট করবে। 1 মাসের মধ্যে কমপ্লিট হবে, 1 মাস রিভিশন হবে, রাইট? নেক্সট যেটা তোমার কাজটা হবে, তুমি ম্যাথসের জন্য মিনিমাম 2 ঘন্টা টাইম দাও। এই 2 ঘন্টায় তোমাকে ম্যাথ একটা চ্যাপ্টারের মধ্যে যতগুলো ম্যাথ আছে তার মধ্যে তুমি ন্যূনতম 35 থেকে 40টা অঙ্কের টার্গেট রাখো যে আমি 2 ঘন্টায় করবো, কারণ তুমি লার্নার, তোমাকে মিনিমাম 35 থেকে 40টা অঙ্ক 2 ঘন্টাতে প্র্যাকটিস করতেই হবে, ঠিক আছে? কারণ কম্পিটিটিভ এক্সামের জার্নি স্টার্ট করেছো, তোমার স্পিড ইমপ্রুভ করাটা খুব দরকার। তুমি যদি প্রথম 35-40টা নাও পারো, ন্যূনতম তুমি 30টা টার্গেট রাখতেই হবে যে 2 ঘন্টায় আমি 30টা ম্যাথ করবো। ঠিক তুমি 1.5 থেকে 2 ঘন্টা টাইম দাও রিজনিংয়ে, যেখানে তুমি ন্যূনতম সেম 30টা রিজনিংয়ের টার্গেট রাখো, কারণ তুমি লার্নার, তোমার এখন টাইম লাগবে, এটা স্বাভাবিক। তোমার ম্যাথ, রিজনিং, জিকে জিএসটা যখনই হলো, তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স, তুমি যেখান থেকে নোটস করছো সেখান থেকে সেই ডের কারেন্ট অ্যাফেয়ার্সটা তুলে নাও এবং সেটাকে পড়ো, আর প্রিভিয়াস 2-একটা স্লট রিভিশন দাও, যাতে করে তোমার কালচারটা ঠিক থাকে। হলো ম্যাথ, রিজনিং, জিকে। এবং তোমার যখন জিকেটা পড়ছো, এখানে অনেকেই কী করে, আর্টস সেকশন, সায়েন্স সেকশন দুটো আলাদা আলাদাভাবে সেক্টর করে নেয়, যে আজকে আমি আর্টস সেকশন পড়বো, কাল সায়েন্স পড়বো, এমনটা না। তোমাকে পার ডেই টাইম দিতে হবে। কীভাবে? তুমি একটা করে পেজ পড়ো, তাতে করে তোমার পড়াটাও মন লাগবে, যে আমি হিস্ট্রি পড়ছি, জিওগ্রাফি পড়ছি, কনস্টিটিউশন, ইকোনমিক্স, সায়েন্সের 3টে সেক্টর পড়ছি। এবার স্ট্র্যাটেজিকে, তাহলে সকাল থেকে রাত পর্যন্ত একটা প্রপার তুমি এবার নিজের মতন করে টাইমগুলোকে সেট আপ করো। যে ধরো তোমার এক লাগাতার তো জিকে পড়তে মন যাবে না, তাহলে তুমি হিস্ট্রি পড়লে, জিওগ্রাফিটা পড়লে, দেন তুমি একটু রেস্ট নিতে পারো, তারপর তুমি হয়তো অঙ্কটা ইনক্লুড করলে, সেখানে অঙ্ক করলে। এবার অঙ্কটা হয়ে যাওয়ার পর তুমি ইকোনমিক্স কনস্টিটিউশনটা করে নিলে, যখনই ওটা হয়ে গেলো তুমি একটু রিজনিং করলে, তারপর একটা সায়েন্স করলে, একটা সায়েন্স করার পর তুমি একটু ব্রেক নিলে, তারপর তুমি আর একটু কিছু কেমিস্ট্রি পড়ে নিলে, তারপর তুমি বায়োলজিটা পড়লে, এবং লাস্টে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স মাঝখানে ইনক্লুড করলে। দেন তুমি যেটা স্ট্যাটিক জিকে, এর আবার দুটো সেক্টর, একটা হচ্ছে জেনারেল নলেজ আর একটা হচ্ছে আর্ট অ্যান্ড কালচার। তো আগে জেনারেল নলেজটাকে টার্গেট করো, তারপর আর্ট অ্যান্ড কালচারটাই যেও, ঠিক আছে? এই স্ট্যাটিক জিকেটা কোথার থেকে করবে, কোন বইটা স্ট্যাটিক জিকের জন্য সব থেকে বেস্ট, যেখান থেকে তুমি হুবহু পরীক্ষায় কমন পাবে, সমস্ত কিছু বলবো, জাস্ট একটু ধৈর্য ধরে দেখো। এবার তুমি যখন এটাকে প্রপারলি এইভাবে তুমি এগিয়ে যাবে, তুমি 1 মাসের মধ্যে নিজেই বুঝতে পেরে যাবে যে তোমার ওই বইটা কমপ্লিট হয়ে গেছে। কোনগুলো বাদ দিয়ে? ওই প্রিভিয়াস সেক্টরটা বাদ দিয়ে। এবার 1 মাস যখনই তোমার কমপ্লিট হলো, তুমি 1 মাসে কিসে আসছো? রিভিশনে আসছো। 1 মাস রিভিশন, অনলি রিভিশন, ঠিক আছে? একদম প্রপারলি রিভিশন, নো ডাউটস, ঠিক আছে? রিভিশন দেওয়ার পর লাস্ট যে 1 মাস তুমি পার ডে 4টে টেস্ট দেবে। 4টে টেস্টের পর 4টে টেস্টকে প্রপারলি অ্যানালাইসিস করতে হবে, আর একটা কপি করতে হবে, যে কপিটা হবে তোমার অ্যানালাইসিস কপি, যেখানে ম্যাথ, রিজনিং, জিকে যেগুলো ডাউটস হচ্ছে, সেটা শর্ট অ্যাপ্রোচ কী হবে, সেটার অ্যাপ্লিকেশনটা কীভাবে করতে হবে, সেই জিনিসগুলোকে নিজের মতন করে নিজের ভাষাতে নোটস করে রাখো, ঠিক আছে? বোঝাতে পারলাম? এবার যে কথাটা বলবো, তুমি যে ফার্স্টে যে প্রিভিয়াসের কোশ্চেন্সগুলোকে স্কিপ করে গিয়েছিলে, ওইগুলোকে টেস্টের মধ্যে একটা করে ইনক্লুড রাখতে পারো, দেখবে তোমার খুব দ্রুত সেগুলো শেষ হচ্ছে। বোঝা গেছে? অনেকেই কী করে, ডাব্লিউবিপির অ্যাসপিরিয়েন্স, ডাব্লিউবিপির টেস্ট দেবো, এমনটা না। তুমি এনটিপিসি টেস্ট দাও, তুমি এনটিপিসি মেনের টেস্ট দাও, তুমি গ্রুপ ডি টেস্ট দাও, তুমি আরপিএফ কনস্টেবল, আরপিএফ এসআই টেস্ট দাও। বিভিন্ন পরীক্ষার কোশ্চেন্সগুলোকে নিয়ে তোমাকে প্রপারলি অ্যানালাইসিস সেক্টরে রাখতে হবে। বোঝা গেছে? তবে তো তুমি যে পরীক্ষাটা দিতে যাচ্ছ, সেই পরীক্ষাটা তোমার খুব ইজি মনে হবে। বুঝতে পারলে? কলকাতা পুলিশ যদি টার্গেট হয়ে থাকে, কলকাতা পুলিশের টেস্ট দাও, কলকাতা পুলিশের এসআই ওরিয়েন্টেড কোশ্চেন্সগুলোর সাথে ফাইট করো। এনটিপিসি মেন্স, বারবার বলছি, এনটিপিসি লেভেল 1, এই সমস্ত এক্সামের যেগুলো কোশ্চেন, সেগুলো টার্গেট করো, সেগুলো দাও। দেখো না তোমার যেটা প্রিপারেশান রয়েছে, সেখানে তুমি কতটা গ্রো করতে পারছো। বুঝতে পারলে? আর অবশ্যই যেটা মার্কসগুলো আসবে, সেই মার্কসগুলো কিন্তু একটা নোটস করবে, কারণ তোমাকে ইমপ্রুভটা করতে হবে সেইখান থেকে। কীভাবে? যে মার্কসটা পাচ্ছ, সেই মার্কসটা নেক্সটে তোমাকে একটু ইমপ্রুভ করতে হবে অ্যানালিসিস করে, তারপর আবার অ্যানালিসিস করে পরেরটা ইমপ্রুভ করতে হবে। এইভাবে আস্তে আস্তে তোমার মার্কসটা ইমপ্রুভ হবে। অনেকেই টেস্ট দিচ্ছে, হয়তো কারোর 40, 45, কারোর হয়তো 38, 40-এর আটকে আছে, কারোর হয়তো 50-এর মধ্যে আটকে আছে। এবার এই স্কোরটা তো ইমপ্রুভ হবে। কীভাবে হবে? অ্যানালাইসিস সেক্টরটাই ভালোভাবে মনোযোগী হও,
অটোমেটিক তোমার স্কোর ইমপ্রুভ হবেই হবে। পরবর্তী 7-8টা টেস্টের মধ্যে তোমার দেখবে স্কোর 60 ক্রস করে গেছে। সেই 60 নাম্বারটা 70-এর কাছে যেতে আরও অ্যানালিসিস করতে হবে, বুঝতে পারলে? যারা এভারেজ সেকশনের স্টুডেন্ট রয়েছে, এভারেজ মানে জিনিসটা কি, যারা একটা সিলেবাস কমপ্লিট করে নিয়েছে 60-70%, এবার তারা না আর ডিসক্রিপটিভের দিকে যাচ্ছে না, তারা কী করছে, প্রপারলি এমসিকিউ প্র্যাকটিস করছে, টেস্ট দিচ্ছে, টেস্টে ভালো স্কোর হচ্ছে না, কিন্তু তারা তবুও কিন্তু টেস্ট দেবে, এমসিকিউ পড়বে, কিন্তু ডেসক্রিপটিভে তারা আর মনোযোগী না, ম্যাথের আর চ্যাপ্টার ধরে করবে না, মিক্সড ম্যাথ প্র্যাকটিস করবে। এই জায়গায় যে স্টুডেন্টরা রয়েছে তাদেরকে একটা কথাই বলবো, তুমি যদি টেস্টটা দিচ্ছ তো সেই টেস্টে তোমার যেটা হয়ে যাচ্ছে ঠিকঠাক, সেই জায়গাগুলো তোমার পরের টেস্টেও ঠিক হবে, পরীক্ষাতেও ঠিক হবে। যেগুলো হচ্ছে না সেখানটাকে টার্গেট করে ভালো করে অ্যানালাইসিস করো। তোমার ওভারঅল 60-70% ধরো কাভার আপ আছে, বাকি 30% এখান থেকে কাভার আপ হবে। কীভাবে? অ্যানালাইসিস। যারা অ্যাডভান্স লেভেলে পৌঁছে গেছে তারা র্যাঙ্কের দিকে ধ্যান দাও। কীরকম? ধরো পরীক্ষার ডেট এখনও আসেনি, তোমার হাতে একটা এনাফ টাইম রয়েছে, কিন্তু তুমি তো পরীক্ষার একজন এক্সপিরিয়েন্স, তো তোমাকে তো একটা টার্গেট রাখতে হবে। তা তুমি যখন অ্যাডভান্স লেভেলে পৌঁছে গেছো, টার্গেট রাখো নিজের নামটা 1 থেকে 100 জনের মধ্যে রাখা, টপ 1 to 100-এর মধ্যে নিজের নামটা রাখতে হবে। তার জন্য কী করতে হবে? তোমার কাট আপ নিয়ে চিন্তা করলে হবে না, তোমাকে সিলেকশন নিতে হবে, এটা তো ঠিকই, কিন্তু তোমার সিলেকশনে 1 থেকে 100 জনের মধ্যে যেন ফার্স্টে নামটা থাকে, তার জন্য তোমাকে একটা ভালো স্কোর ক্যারি করতে হবে। সেই দিকে লক্ষ্য রেখে এগিয়ে যাও। অবশ্যই তুমি প্রিপারেশানটাকে আরও ডেপথে নিয়ে যাও, যাতে করে তোমার নাম্বার অফ স্কোর খুব খুব ভালো হয় এবং আগামী দিনে তুমি একটা র্যাঙ্ক করতে পারো। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আর বেশি লেন্দি করব না, অলরেডি 20 মিনিটের ভিডিও হয়ে গেল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর ট্র্যাকের সলিউশনগুলো আমার প্লেলিস্টে আছে, সেগুলো দেখে নিও। আর বাকি যে ম্যাথ রিজনিং সেগুলো তোমাদের ডে বাই ডে কমপ্লিট করে দেবো। আর টেলিগ্রামে জয়েন করে নিও, সেখানে সমস্ত কিছু ক্লাস ওরিয়েন্টেড আপডেট এবং লুটস অ্যান্ড জিকে পিডিএফ ডে বাই ডে পেজ আপলোড করি, সেখান থেকে তোমরা ওগুলো সরাসরি পেয়ে যাবে এবং নোট করে নেবে। আর অবশ্যই যদি তুমি আজকে চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে বেল অন করে নোটিফিকেশান অল করে রাখো, যাতে করে পরবর্তী ক্লাসগুলোর আপডেট এবং চাকরি সংক্রান্ত নিত্য আপডেট সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশানে পৌঁছে যায়। তো প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।